রিশাদ কোথায় কোথায় রিশাদ হোসেন? সুপার ওভারে রিশাদ ব্যাটিং করতে নামবেন না। আমাদের সামনে 11 রানের টার্গেট, সেইখানে এই ম্যাচটাতে ওইরকম অবিশ্বাস্য বিস্ফোরক একটা ইনিংস খেললেন যেই ব্যাটসম্যান, তিনি শুধুমাত্র নামের পাশে লোয়ার অর্ডার লেখা আছে বলেই তাকে নামানো হবে না। আচ্ছা, শুরুতে সৌম্য সরকার আর সাইফ হাসানকে আপনারা না হয় নামালেন, এরপরে তো রিশাদ নামবেন। কিন্তু দেখতে পেলাম প্যাটেড পরে রেডি নাজমুল হোসেন শান্ত, এবং সত্যি সত্যিই শান্তকে নামিয়ে দেওয়া হলো, রিশাদকে নামানো হলো না। ভাই, এই ঘটনাটা এত অবিশ্বাস্য লেগেছে, এটা আমি শিওর যে আপনারা যারা খেলা দেখেছেন আপনাদের কাছেও লেগেছে, ভাই ওয়েস্ট ইন্ডিয়ানদের কাছেও লেগেছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে আকিল হোসেন বলে গেছেন যে রিশাদকে তারা যখন সুপার ওভারে দেখেননি, এটা তাদের কাছেও সারপ্রাইজ হয়ে এসেছে। ফলে বাংলাদেশ টিমের জন্য ট্যাকটিক্যালি কোন জিনিসটা ভালো হবে সেটা প্রতিপক্ষ দল বোঝে, বাংলাদেশ বোঝে না। বাংলাদেশের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন সৌম্য সরকার, তিনি বারবারই এই প্রশ্নের উত্তরে কোচ ক্যাপ্টেন কোচ ক্যাপ্টেন কোচ ক্যাপ্টেনের দিকে উঠে বল ঠেলে দিলেন। তারা কেউ আসেন নাই কেন প্রেস কনফারেন্সে? ভাই, বাংলাদেশ যখন ম্যাচ জেতে তখন ওই ম্যাচ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যিনি, ধরেন প্লেয়ার অফ দ্য ম্যাচ কিংবা ওই রকম গুরুত্বপূর্ণ রোল প্লে করা কাউকে প্রেস কনফারেন্সে পাঠানোটা এক ধরনের নিয়মের মতোই, ধরুন এটা হচ্ছে একটা প্রথা। কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে গেলে কেন ক্যাপ্টেন আসবেন না, কেন কোচ আসবেন না, কেন সেই জায়গাটাতে অন্য একজন প্লেয়ারকে মিডিয়ার সামনে ঠেলে দেয়া হবে? সৌম্য সরকার এই যে বারবার বললেন রিশাদকে কেন পাঠানো হয়নি, সেটা কোচ ক্যাপ্টেনের ডিসিশন, কোচ ক্যাপ্টেন এসে কি সেটা ক্ল্যারিফাই করবেন না? এবং এইটার জন্য আসলে আপনার ক্রিকেট জ্ঞানী হওয়ার দরকার নাই, ক্রিকেট মূর্খ না হলেই হবে। আপনার ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, ক্রিকেটের বিশেষ অজ্ঞ না হলেই হবে। আপনার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ ক্যাপ্টেন হওয়ার দরকার নেই, জাস্ট সাধারণ একজন ক্রিকেট দর্শক হলেই আপনি বুঝবেন যে আজকের ম্যাচের সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে অবশ্যই 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 পাঠানো উচিত ছিল। দেখেন, রিশাদকে পাঠানোর পর তিনি প্রথম বলে আউট হয়ে যেতে পারতেন, তিনি বাংলাদেশকে ম্যাচ নাও জেতাতে পারতেন। আমাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ যে 11 রানের টার্গেট সুপার ওভারে দিয়েছিল সেটা আমরা অ্যাচিভ করতে নাও পারতে পারতাম। আমরা 9 রান করেছি, ধরেন রিশাদ নামলে আমরা সেইটাও হয়তো করতাম না। কিন্তু আপনি ম্যাচের পরিস্থিতি যখন আপনি বিবেচনা করবেন তখন রিশাদকে না নামানোর পক্ষে কোন রকম কোন যুক্তি থাকতে পারে? আজকের ম্যাচটাতে বাংলাদেশের যেখানটাতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সেই হোপ ম্যাচ শেষে বলছিলেন যে ওদেরকে আমরা 160-170 রানে আটকে রাখবো বলে আশাবাদী ছিলাম, কিন্তু শেষ দিক দিয়ে গিয়ে ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে, যেই কারণে স্কোরটা 213 হয়ে যায়। সেই দুর্দান্ত ব্যাটিংটা কে করেছেন? রিশাদ করেছেন রে ভাই। শেষ 10 ওভারে আমরা 82 রান নিয়েছি, শেষ 4 ওভারে আমরা 50 রান নিয়েছি রিশাদ এবং মেহেদী হাসান মিরাজের পার্টনারশিপে। সেইখানে রিশাদ তিনি 14 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন, যেই ইনিংসটা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হিস্ট্রিতে স্ট্রাইক রেটের বিবেচনায় 30+ রানের ইনিংসে সবচেয়ে উপরে। এতদিন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের 2টা ইনিংস কেনিয়া এবং পাকিস্তানের বিপক্ষে 2টা ইনিংসই 16 বলে 44 রান ছিল, যেটার স্ট্রাইক রেট ছিল 275। রিশাদের আজকে 14 বলেই এই 39 রানের ইনিংসটাতে স্ট্রাইক রেট হচ্ছে 278। আর আগের ম্যাচটাতেও তো ভাই রিশাদ 13 বলে 26 রানের একটা ইনিংস খেললেন। প্রথম ওয়ানডেতেও তো বাংলাদেশের স্কোর হয়তো 190-90 হতো, 180-90 স্কোরটাকে 207 পর্যন্ত নিয়ে গেছেন। আজকের ম্যাচটা তো ওই 180-90 হতো, সেটাকে 213 পর্যন্ত নিয়ে গেছেন। সো সেই রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হবে না। আমরা প্রথমবারের মতো সুপার ওভার খেলছি, এটা কোনো এক্সকিউজ হতে পারে? আমাদের কোচ ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে ওই সময় দেখছিলাম যে তিনি একেবারে বিভ্রান্তের মতো ছোটাছুটি করছেন, কোনো কনফিডেন্স তার হচ্ছে ওই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তার চাহনির মধ্যে ওই জায়গাটাতে ছিল না। আমাদের কোচ ফিল সিমন্স আসলে বোধহয় নামেই কোচ, মাস শেষে বেতন নেওয়া ছাড়া আমি আসলে তার যে খুব প্রোঅ্যাক্টিভ রোল দেখি, এবং 2 দিন আগেও তিনি বলেছেন যে তিনি এখনো শিখছেন। ও ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ তিনি এখনো বাংলাদেশ থেকে কি শেখেন এটা আমি ভাই বুঝি না। মূলত টিমটা আসলে সালাউদ্দিন ভাই চালান, এবং সেই মোহাম্মদ সালাউদ্দিনকে আজকেও ওই সুপার ওভারের সময় দেখেছি যে খুবই অ্যাক্টিভ, খুবই ছোটাছুটি তিনি করছেন। তিনি যে এইটার এই সংসারের কর্তা সেটা তিনি তার সব অঙ্গভঙ্গি দিয়ে আসলে বুঝিয়ে দিচ্ছিলেন। ফলে এই দায়টা তারা কেউ এড়াতে পারেন না। এবং যখন আপনারা সেই দায়টা, আপনাদেরই দায়, আপনারাই ডিসিশন নিয়েছেন যে রিশাদকে পাঠাবো না, আমরা সাইফকে পাঠাবো, আমরা সৌম্যকে পাঠাবো, আমরা শান্তকে পাঠাবো। সাইফ হাসান আজকের ম্যাচটাতে প্রথম 14 বলে কোনো রান করতে পারেন নাই রে ভাই। 15 নম্বর বলে একটা ছক্কা মেরেছেন, 16 নম্বর বলে আউট হয়ে গিয়েছেন। 16 বলে 6 রানের ইনিংস, তার স্ট্রাইক রেট 37। সৌম্য সরকার 45 রান করেছেন, সেজন্য 89টা বল খেলেছেন, তার স্ট্রাইক রেট 50।
নাজমুল হোসেন শান্ত তিনি 15 রান করেছেন, 21টা বল খেলেছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 71। আর রিশাদ হোসেন 14 বলে 39 করেছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 278। তো আপনার 278 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে পছন্দ হলো না, এখানে 37 স্ট্রাইক রেট, 50 স্ট্রাইক রেট, 71 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে আপনারা সুপার ওভারে পাঠিয়ে দিলেন। ফলে যা হওয়ার সেটা তো হবেই, যা হওয়ার সেটাই তো হয়েছে। বাংলাদেশ তো এই ম্যাচটা হেরেই গিয়েছে। দেখেন এই ট্যাকটিক্যাল ব্লান্ডার আরো একটা জায়গায় ঘটে গিয়েছিল এবং সেই জায়গাটাতে পার পাওয়ার কোনো উপায় নাই। মেহেদী হাসান মিরাজ ওই প্রেজেন্টেশন সময় যতই বলুন না কেন লাস্ট ওভারে সাইফকে দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো অপশন ছিল না। ডেফিনেটলি অপশন ছিল, ডেফিনেটলি মুস্তাফিজকে দিয়ে আপনি ওভারটা করাতে পারতেন, করেন নাই কেন? কারণ আপনার হিসাবে ভুল হয়ে গিয়েছিল। এটা এখন আপনি স্বীকার করেন বা না করেন, হিসাবে ভুল হয়ে গিয়েছিল। 45 ওভার শেষে যখন ওরা এমন একটা অবস্থাতে ওই ওভারটাতে মিরাজ একটা অসাধারণ থ্রোতে তিনি রান আউট করে ফেললেন এবং সম্ভবত সেই উত্তেজনাতেই পরের ওভারে নিজে বোলিং এ চলে আসলেন। 5 ওভারে 37 রান প্রয়োজন, 46 নম্বর ওভারে মিরাজ চলে এসেছেন, মানে 47 এবং 49 নম্বর ওভার করবেন মুস্তাফিজুর রহমান। তাহলে যেই 2টা ওভার মিরাজের বাকি রয়েছে, মিরাজের তো 3 ওভার বাকি নেই, তার 2 ওভার বাকি ছিল, তার মানে তিনি 46 আর 48 করবেন। 50 নম্বর ওভার কে করবেন? সো ওই ওভারটাতে মিরাজ না এসে যদি মুস্তাফিজকে দিতেন, ওই এন্ড চেঞ্জের গল্প বলে লাভ নেই। ওই ওভারটা মুস্তাফিজ যদি করতেন তাহলে 46, 48, 50 3টা ওভার মুস্তাফিজ পেতেন, মিরাজ মাঝখানে ওই 2টা ওভার করতেন। সাইফকে দিয়ে লাস্ট ওভার করানো লাগতো না। সাইফ ডিড এ ফ্যান্টাস্টিক জব, ফ্যাবুলাস জব। সাইফ ম্যাচটা আমাদেরকে জিতিয়ে দিয়েছিল। লাস্ট ওভারে 5 রান তো আমরা ডিফেন্ড করে জিতেই গিয়েছিলাম। ওই শেষ বলটাতে নুরুল হাসান সোহান যদি ক্যাচটা ধরতে পারতেন, কিন্তু তাতে করে কি এই যে আপনারা হিসাবটা ভুলটা করেছেন, ক্যাপ্টেন ভুলটা করেছে এবং সাইডলাইন থেকে এটা কোনো নির্দেশনা যায় নাই, কোচিং স্টাফের কেউ সেই নির্দেশনা দেয় নাই যে আমাদের লাস্ট ওভারটা করলে আমরা কাকে দিয়ে করাবো। এইটাও ভাই ব্লান্ডার। এই লেভেলের ক্রিকেটে এগুলা অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। আপনি বলতে পারেন যে ক্রিকেটেও ব্যর্থতার জায়গা বলতে পারেন, যেমন ধরেন হচ্ছে ওই যে নুরুল হাসান সোহানের ক্যাচ ধরাটা অবশ্যই উচিত ছিল, তাহলে আমরা 50 ওভারে ম্যাচ জিতে ফেলতে পারতাম। সুপার ওভারে মিরাজের ওই ক্যাচ ধরাটা অবশ্যই উচিত ছিল, তাহলে ওয়েস্ট ইন্ডিজের রান হতো 3, সেই রান তারা করে আমরা জিতে যেতে পারতাম। কিন্তু এগুলো তারপরেও ক্রিকেটীয় মাঠের ব্যর্থতা। আমি ধরে নিলাম যে ওই সময় প্রেশার এটা কোনো এক্সকিউজ না, কিন্তু স্টিল আমি ধরে নিলাম যে না, এটা ওই সময় প্রেশার সবকিছু বিবেচনা করে আমরা ক্যাচ 2টা ফেলে দিয়েছি। কিন্তু আপনার ওই ওভারের হিসাবের গোলমাল করবেন, নট অ্যাকসেপ্টেবল। আপনি এইখানটাতে রিশাদকে মাঠে নামাবেন না সুপার ওভারে 11 রান চেস করার সময়, নট অ্যাকসেপ্টেবল। এটা হতেই পারে না যে আপনারা এরকম ডিসিশন নেওয়ার পরে প্রেস কনফারেন্সে আসার সাহস দেখাবেন না। কোচ বা ক্যাপ্টেন বা সিনিয়র সহকারী কোচ তারা কেউ এসে এই জিনিসটা কেন এই ডিসিশনটা নিয়েছেন সেটা ব্যাখ্যা করার মতো সাহস আপনারা দেখাতে পারবেন না। তাহলে এইটা কোনোভাবেই কোনো কথা হতে পারে বলে আমার কাছে মনে হয় না। আমি আবারও বলছি, রিশাদকে নামালেই আমরা ম্যাচ জিতে যেতাম, এর গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। প্রথম বলে মারতে গিয়ে রিশাদ আউট হয়ে যেতে পারতো, কিন্তু যেই ব্যাটসম্যান গত ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে 13 বলে 26 রানের ইনিংস, যেই ব্যাটসম্যান আজকের ম্যাচে 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে 14 বলে 39 রানের ইনিংস খেলেছে, সেই ব্যাটসম্যানকে বসিয়ে রেখে আপনারা 37 স্ট্রাইক রেট, 50 স্ট্রাইক রেট, 71 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে যখন পাঠান, তখন সেইটা আসলে সরি টু সে ক্রিকেট মূর্খামিই মনে হয়। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের ক্যাপ্টেন, কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, কোচিং স্টাফের সবাই মিলে আসলে আজকে একটা ক্রিকেট মূর্খামির প্রদর্শনী আমাদের দেখিয়ে গেলেন।